আকাশবাণী কলকাতা। সমীক্ষা শিরোনাম ধ্যানে আলোক রেখা। লিখেছেন ভাস্কর দাশগুপ্ত। তিনি মানুষের মুক্তির বিপন্নতায় অবিরত যুদ্ধে মেতেছেন। ১৯৪২-এর ভারত ছাড়ো আন্দোলন থেকে ৭১-এর বাংলাদেশের মুক্তি সংগ্রামে। তিনি কলিম শরাফী। ২০২৪ তাঁর জন্মশতবর্ষ। জন্মেছিলেন বীরভূমের খয়রাডিহি গ্রামে। ডাক্তারি পড়া বা বাণিজ্য নিয়ে কলেজে ভর্তি হওয়া, কোনো প্রথাগত উচ্চশিক্ষাই শেষ করেননি স্বাধীনতা আন্দোলনের টানে। তাঁর জীবনে রাজনীতি আর গান এসেছে যুগলবন্দির মতো। ৪৬-এর দাঙ্গার বিরুদ্ধে জনগণকে সচেতন করতে ভারতীয় গণনাট্য সংঘ ছায়ানাট্য শহীদের ডাক নিয়ে সারা বাংলা আর আসাম সফরের পরিকল্পনা নেয়। সে দলের গায়ক হিসেবে নানা অঞ্চলের লোকগান যেমন শিখেছেন, তেমনি পথে নেমে রাজনীতি আয়ত্ত করেছেন। ১৯৪০-এ নেতাজির আহ্বানে কুখ্যাত হলওয়েল মনুমেন্ট অপসারণের আন্দোলনে অংশ নেন ক্যালকাটা মাদ্রাসার ১০ম শ্রেণীর ছাত্র কলিম। পুলিশের নির্বিচার লাঠিচার্জে মাথা ফাটে। তারই জেরে মার্ক্সবাদের প্রথম পাঠ দেশপ্রেমে অভিষেক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে কেন্দ্র বদলের সুযোগ মিললে সিউড়ি থেকে ম্যাট্রিক পরীক্ষা দেন ১৯৪২-এ। সে বছর ভারত ছাড়ো আন্দোলনে তাঁর গ্রামে নেতৃত্ব দেন কলিম। ফল ভারত রক্ষা আইনে গ্রেপ্তার। জেলযাত্রার পথে গ্রামের সমবেত জনতার জয়ধ্বনি কলিমকে প্রত্যয়ী করে মানুষ তাঁকে ভালোবাসেন, আর এই আন্দোলনে তাঁরা তার সমর্থক। তাঁকে চালান করা হয় সিউড়ি কারাগারে। জেলে তখন চাঁদের হাট। রাজবন্দীদের মধ্যে আছেন কামদা প্রসাদ, রানীচন্দ, নন্দিতা কৃপালিনী, দিনকর কৌশিক, প্রণব গুহ ঠাকুরতা। প্রণবের কণ্ঠে অপূর্ব রবীন্দ্রসঙ্গীতে মুগ্ধ হয়ে কারান্তরালেই কলিমের রবীন্দ্রসঙ্গীত চর্চার শুরু। জেল থেকে বেরিয়ে কলেজে ভর্তি, ছাত্র ফেডারেশন, অতঃপর ৪৩-এর মন্বন্তর। লঙ্গরখানা খুলে বামপন্থী ছাত্রযুবরা নিরন্ন মানুষদের বাঁচাবার চেষ্টা করছেন। কালচারাল স্কোয়াড গানে নাটকে জনতার কাছে মেলে ধরতে চাইছে এই ভয়াবহতার পেছনে রাজনৈতিক দুরভিসন্ধি। কলিম কলকাতায় সক্রিয় হয়ে উঠলেন ভারতীয় গণনাট্য সংঘে। মৃণাল সেন বলেছেন, সলিল চৌধুরীর বেশিরভাগ গান প্রথমে শোনা যেত কলিমের গলায়, পরে হাইজ্যাক্ট হয়ে যেত দেবব্রত বিশ্বাসের কাছে, ফাইনালি গাইতেন হেমন্ত মুখোপাধ্যায়। এর মাঝে দক্ষিণীর প্রথম যুগের ছাত্র হিসেবে রবীন্দ্রগান শিখেছেন শুভ গুহ ঠাকুরতার কাছে। বহুরূপী দলের প্রতিষ্ঠাতা সদস্য, অভিনেতাও কলিম। কলকাতা বেতারের নিয়মিত শিল্পী। ৪৬-এ HMV থেকে তাঁর গণসঙ্গীতের রেকর্ড বের হয়। কিন্তু ইতিহাসের এমন পরিহাস, খণ্ডিত স্বাধীনতায় সাম্প্রদায়িকতার জেরে মাতৃভূমি ছেড়ে তাঁকে চলে যেতে হয় তৎকালীন পূর্ব পাকিস্তানে। ১৯৫০-এ ঢাকা বেতারের ক্যাজুয়াল আর্টিস্ট হিসেবে সুকান্ত ভট্টাচার্যের অবাক পৃথিবী পরিবেশন করে পাকিস্তানের গোয়েন্দাদের বিষ নজরে পড়েন। চলে যেতে বাধ্য হন চট্টগ্রামে। সেখানে গড়ে তোলেন পূর্ব বাংলা নবনাট্য আন্দোলনের প্রতিনিধি সংগঠন প্রান্তিক। ৫২-র ভাষা আন্দোলনে সামিল হন। ৫৬-তে শেরে বাংলা মন্ত্রিসভাকে বরখাস্ত করা হলে আত্মগোপন করতে বাধ্য হন কলিম। ৫৭-তে আকাশ আর মাটি চলচ্চিত্রে তাঁর গাওয়া দুঃখের তিমিরে যদি জলের দুটি মাত্র লাইন পূর্ববঙ্গের চলচ্চিত্রে রবীন্দ্রসঙ্গীতের প্রথম প্রয়োগ। দেবব্রত বিশ্বাস মানে জর্জদা বলতেন, বুইঝা গাও, না বুইঝা গাইও না। অশ্রুত বাঁশি হৃদয় গহনে বাজে গাইতে গেলে ভাবতে তো হবেই যে কিভাবে অশ্রুত বাঁশি বাজবে। ৫৮-তে আইয়ুব খানের সামরিক শাসন জারি হল। কলিম শরাফির গান রেডিওতে নিষিদ্ধ। রবীন্দ্রসঙ্গীতও। ৬৫-তে বাজেয়াপ্ত হল তাঁর পাসপোর্ট। মুজিব হত্যার পর ২১-এ উদযাপন কমিটিতে নাম থাকার অপরাধে সরকারি চাকরি থেকে শাসক জিয়াউর রহমান দ্বারা ৭৬-এ বরখাস্ত হন কলিম। জীবনধারণের জন্য পথে বিপথে হাঁটতে হয়েছে তাঁকে, কিন্তু অন্তরতম ছিল গান। মৃদুভাষী স্পষ্টবাদী কলিম শরাফী দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন, সঙ্গীত, নৃত্য ও অভিনয় দিয়ে মানুষের মনকে নাড়া দেওয়া যায়। দেশপ্রেম ও সৎ কাজেও মানুষকে উদ্বুদ্ধ করা যায়। হাজার প্রচেষ্টায়ও তাই গণসংস্কৃতি থেকে দূরে সরে থাকতে পারি না। কলিম শরাফির জীবন যেন প্রবহমান নদী। দুই বাংলার সংস্কৃতিতে তাঁর অমেয় উপস্থিতি। কিন্তু এই বাংলায় সে উপস্থিতি বিদগ্ধ মহলে চর্চার বাইরে বেরোতে পারল কি? পারলে মে মাসে তাঁর জন্মশতবর্ষ গণপরিসরে প্রাপ্য স্থান পেল না কেন? কলিমপ্রেমীরা এই প্রশ্ন তুলতেই পারেন। সমীক্ষা শেষ হল। লিখেছেন ভাস্কর দাশগুপ্ত।